আজকের মতো এখানেই সমাপ্ত। সূর্যের আলো কিন্তু কিছুটা অংশ দেখো রয়েছে, পেছন দিকের পাহাড়ে রয়েছে, আর সামনের দিকের পাহাড়ে কিন্তু একটা ছায়া পড়েছে দেখো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা মিজোরামের চম্পাইতে এসে পৌঁছেছিলাম আগের দিনই। আজকে আমরা চম্পাইতে যে যে জিনিসগুলো দেখব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসে আমরা খাবার দাবার খুব একটা খেতে পাচ্ছিলাম না, তার চম্পাইতে এসে যদিও আমরা রান্নাঘর পেয়েছিলাম সেজন্য এখানে রান্না করে খেয়েছি, তাও এখানে ফলটা ছিল আমাদের প্রধান সঙ্গী। এখানে রাস্তার ধারে ধারে প্রচুর ফলের দোকান রয়েছে, কিন্তু ফলের দামগুলোও কিন্তু আকাশ ছোঁয়া। এখানে ড্রাগন ফলের দামটাই দেখলাম একটু কম, 200 টাকা কেজি, আর সব ফলই কিন্তু 400 টাকা 500 টাকা কেজি। মিজোরাম ভ্রমণের চতুর্থ দিনে আমরা থেনজল থেকে চম্পাইতে পৌঁছেছিলাম, আর মোটামুটি সমস্ত দিনটাই কিন্তু লেগে গিয়েছিল আমাদের এই দিন। এই যে আমরা এখন থেনজল থেকে যাচ্ছি চম্পাইয়ের দিকে, হোটেল থেকে বেরোচ্ছি। চম্পাইতে মোটামুটি পৌঁছাতে কিন্তু অনেকটা 5-6 ঘন্টা টাইম লাগবে। 212 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে গুগলে, এখন কতটা সময় লাগবে জানি না। চতুর্থ দিন আমাদের চম্পাই পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল। আমরা চম্পাই পৌঁছে গেছি পরদিন সকাল। রোদের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এখন কিন্তু বেশি বেলা হয়নি, সকাল 6:10, তাতেই দেখো কি তীব্র সূর্যের আলো। যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমার বান্ধবী তাতু। আমরা আইজল থেকে যে গাড়ি ভাড়া করে এসেছিলাম সেই গাড়ি করেই কিন্তু আমরা চম্পাইয়ের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভিজিট করার জন্য বেরিয়ে পড়েছি। আমরা সংখ্যায় ছিলাম 6 জন। বলো একবার, এখন আমরা কোথায় যাচ্ছি? বর্মা বর্ডার। আচ্ছা, বর্মা বর্ডার, আচ্ছা মায়ানমার বর্ডার যেটা। আমরা যে পঞ্চম দিনে আমরা চম্পাই থেকে যাচ্ছি মায়ানমার বর্ডারের দিকে। ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হবে। রাস্তায় যদি আরো সুন্দর কোনো দৃশ্য চোখে পড়ে সেটাও আমি ক্যামেরাতে তোলার চেষ্টা করব। চারিপাশে পাহাড়, এটা একটা উপত্যকা অঞ্চল, এখানে কিছুটা ল্যান্ড রয়েছে, আর এখানেই কিন্তু গড়ে উঠেছে এই চম্পাইয়ের লোক বসতি। রাস্তা যেতে যেতে নজরে পড়লো কতগুলো ভুট্টা, সেগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়েছে দড়িতে বেঁধে। লোকবসতিগুলোর পেছনেই ঠিক নজরে পড়লো পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণীতে দেখা গেল অসংখ্য বাঁশ। ড্রাইভার আমাদের জানালো এই বাঁশগুলো নাকি চাষ করা হয়েছে। বাঁশগুলো কিন্তু খুব একটা মোটা নয়, সরু সরু ধরনের বাঁশ, আর এই বাঁশের গোড়াটাই এখানকার মানুষরা খাদ্য হিসাবে গ্রহণ করে। ভীষণই অদ্ভুত লাগলো। পথের ধারে যেতে যেতে দেখলাম আরও কিছু ছোট ছোট ফসলের গাছ এরা রোপণ করেছে, যে সমস্ত ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে সেইগুলোতে। পথের পাশে কিন্তু দেখলাম অনেকটা জায়গা জুড়ে মাটি খোঁড়া রয়েছে। ড্রাইভার বলল এখানে নাকি ফ্যাক্টরি তৈরি হবে। এখানে পাহাড় কিন্তু এক এক জায়গায় এক এক রকম দেখছি, কোথাও পাথুরে পাহাড়, আবার কোথাও মাটির পাহাড় আছে, মানে তো জঙ্গলের বিড়ালগুলো আছে, শিয়াল বিড়াল, মানে এখানে জঙ্গলে বিড়াল, জঙ্গলি বিড়াল যেটা সেটা রয়েছে। আর কি রয়েছে এখানে জঙ্গলে? আর ওই শিয়াল রয়েছে। আচ্ছা, আর ছোট টাইগার আছে। ও ছোট ছোট টাইগারও আছে? হ্যাঁ। তো তোমরা ভয় পাও না? না, এটা কিছু না, ছোট টাইগার আছে মানে বড় টাইগারও আছে তাহলে। বাহ, এই দেখো দেখো, দারুণ সুন্দর, অপূর্ব। দেখো ওইখানে পাহাড়ের উপরে ওখানে জুম চাষ হয় নাকি? ওখানে ওই পাহাড়টা মিয়ানমার, এটা বর্মা। ওই পাশটা হচ্ছে বর্মা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পেছনের যে পাহাড়টা দেখাও, এই দেখো পেছনের যে উঁচু পাহাড়টা, এটা হচ্ছে নদী আছে বর্মা, মানে মায়ানমার যেটা বলছেন। মিজোরামের এই সুন্দর পাহাড়ের শ্রেণী
আর সুন্দর বনভূমি কিন্তু পর্যটকদের ভীষণভাবে আকর্ষিত। মানে এখানে একটা পাথর আছে, কালো পাথর, সেটা বাতাস দিলে পড়ে যায়, মানে একটু হাওয়া পেলেই পড়ে যায়, মানে খুব হালকা হালকা, অনেক হালকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখিও তো আমাদের সেই পাথরটা। এই তো এই পাথরগুলাই তো দেখো। আচ্ছা, এরকম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে নিচে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেছে সব। এই তো পাখি এখানে এই যে গুঁড়ো 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 হয়ে পড়ে গেছে, দেখো। এই যে পাথরটা, পাথরগুলো, যে পাথরের যে পাহাড়, দেখো স্ট্রং নাই, মানে খুব শক্ত নয়, মাটিও না, একদম আসল পাথরই না। হ্যাঁ, পাথরও নয়, মাটিও নয়, মাটি আর কি, মাটিও নয় আবার পাস্টনও নয়, মানে মিশ্রিত আর কি, মিশ্রণ পাথর আর বালির মিশ্রণে তৈরি পাহাড়। আচ্ছা, চম্পাইয়ের হোমস্টে থেকে মায়ানমার বর্ডার পর্যন্ত দূরত্ব কতটা? 30 কিলোমিটার না? আচ্ছা, এখানে দেখো সবকিছুই কিন্তু আছে। এখানে একটা এই যে পেট্রোল পাম্প, আর এই জায়গাটা মোটামুটি কিন্তু সমতল। এই যে আমাদের গাড়ি ঢুকলো এখানে পাম্পে পেট্রোল ভরার জন্য। রাস্তা আমরা এখন যতদূর গেলাম ভালোই পেলাম, এখন পরবর্তী রাস্তা কেমন হবে জানি না। এরকমই রাস্তা, ও তো বললো যে পরে নাকি খারাপ আছে। হ্যাঁ, আমরা যাচ্ছি মায়ানমার বর্ডার, বার্মা বর্ডার যেটাকে বলে। এই যে যতই আমরা মায়ানমারের দিকে এগিয়ে যাচ্ছি, মায়ানমার বর্ডারের দিকে, গাছপালা যেন আরো বেশি সবুজ হয়ে উঠছে। মানে চারিদিকে খালি সবুজ আর সবুজ, পাহাড়ের উপরে সবুজ, বায়ে ডানে যেদিকেই তাকাচ্ছি প্রচুর সবুজের সমারোহ, প্রচুর সবুজ। পাহাড়টাও একদম সবুজে সবুজ। এখানকার মাটির প্রকৃতি ভালো, যার জন্য গাছপালা খুব ভালো জন্মায়। ওই দেখো বাঁদিকে পাহাড়ে, দেখো দেখো দূরে দেখা যাচ্ছে, দেখো ফাঁকা ফাঁকা জমি দেখা যাচ্ছে, ওখানে জুম চাষ হয়। এ দেখো, এদিকেও কিন্তু প্রচুর জুম চাষের জমি, দেখো দেখা যাচ্ছে কি, এ দেখো এই যে এই জায়গাগুলোতে জুম চাষ হয়। এই দেখো এখানে সব জুম চাষ হয়, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এখানে সব বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়ে থাকে। দেখো এই দেখো, এই পাহাড়ের ঢালে এগুলোতে জুম চাষ হয়। আবার জুম চাষের জমি কিন্তু এরা জঙ্গল পরিষ্কার করে পাহাড়ের ঢালে তৈরি করেও নেয় নিজেরা। মাটির উর্বরতা শক্তি যখন কমে যায়, এক জায়গার মাটির উর্বরতা শক্তি কমে যায়, তখন আর এক জায়গায় এইভাবে তারা জুম চাষের জমি তৈরি করে নেয়। দেখো কি সুন্দর, দেখো পাহাড়ের ঢালেও চাষ হয়, খুব সুন্দর। দেখো এদিকে পাথরের পাহাড়, ওইদিকে দেখো আবার সবুজ পাহাড়। রাস্তার মধ্যে এই দেখো খারাপ রাস্তা আমরা পেলাম, এতক্ষণ তো ভালো রাস্তা এলাম। ঘাস দিয়ে থালা বানায়, হ্যাঁ থাল বানায়। আচ্ছা, ঘাস দিয়ে থালা বানিয়ে সেই থালার মধ্যে আগের লোক সবাই খেত, একটা থালার মধ্যেই সবাই তাই না? তিনজন চারজন করে এরকম। আচ্ছা আচ্ছা, এর আগে ওই বাঁশ দিয়া চামচ বানাইতো। বাঁশ দিয়ে বাঁশ থালা, কি বাঁশ না ঘাস? বাঁশ 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 দিয়ে থালা বানাতো, থাল না, ওই চামচ গুলা বানাই। আর থালা বানাতো ঘাস দিয়ে। বাঁশ বাঁশ না ঘাস কি বলছো? বাঁশ। আচ্ছা বাঁশ, আমি তো তখন ঘাস শুনেছি। না না ঘাস না, ও বাঁশ দিয়ে। আচ্ছা আচ্ছা, তোরা কি শুনেছিস? তোরা বাঁশ শুনেছিস না? হ্যাঁ তাই তো বলছি, ও ঘাস বলেছে তো, সেজন্য তো বললাম। মানে বাঁশ দিয়ে থালা বানাতো, সেই থালাতে খেত, বাঁশের চামচ। হ্যাঁ, তোমাদের এখানে তো প্রচুর বাঁশ পাওয়া যায়, যার জন্য বাঁশটাকে ওরা বিভিন্ন রকম ভাবে তোমরা কাজে লাগাও। এখানে নদীও আছে সম্ভবত, এই যে জলের আওয়াজ আসছে। আচ্ছা, মায়ানমার বর্ডারে যাওয়ার জন্য এখান থেকে আমাদের রোড পারমিশন নিতে হলো। এই যে রোড পারমিশন এখান থেকে আমরা নিলাম। এবার আমরা এগিয়ে যাব এই সামনের দিকে।
এই সব গাড়িগুলোকে এখান থেকেই পারমিশন নিতে হচ্ছে, এখান থেকেই পারমিশন নিতে হচ্ছে। এখন আমরা এগিয়ে যাব মায়ানমার বর্ডারের দিকে। এখান থেকে আমরা পারমিশন নিলাম আধার কার্ড শো করে, আর যে ইনার লাইন পাস যেটা বের করে নিয়েছিলাম সেটা দিতে হলো এখানে, জেরক্স দিয়ে আমরা এই সামনের দিকে এগিয়ে যাব। এই পেশার সামনে না তো হাতটা অন্ধকার লাগছে। হ্যাঁ, এই যে এখানে হলো, এটা হচ্ছে কি ঝাঁঝা পোকা, আমরা যেটাকে বলছি ঘন্টি পোকা। আচ্ছা ঠিক আছে। এখানে একটা চেকপোস্ট ছিল, এই চেকপোস্টে কিন্তু আমাদের আইএলটি তো না আইএলপি জমা দিতে হলো, ইনার লাইন পাস বা ইনার লাইন পারমিট, জেরক্স জমা দিতে হলো, কিন্তু সেগুলো চেক করে আবার ফেরত দিয়ে দিল। আর আধারের একজনের আধারের অরিজিনাল কপিটা এখানে দেখে ফেরত দিয়ে দিল, সকলের নাম লিখে রাখলো। এবার আমরা গাড়ি নিয়ে চললাম হচ্ছে মায়ানমার বর্ডারের দিকে। এখান থেকে দেখাচ্ছে আর 6 কিলোমিটার বর্ডার। এই দেখো রাস্তাটা, এখানটা কিন্তু ওরে সর্বনাশ, পাহাড় থেকে নামছি বলে মনে হচ্ছে। জয় মা, বাবা এই দেখো এখানকার রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়, ভাঙাচোরা। হ্যাঁ, ওই দেখো দূরে দেখো ধোঁয়া দেখতে পাচ্ছ, ওখানে জঙ্গল পোড়াচ্ছে, জঙ্গল পুড়িয়ে আগে মার্চ 15 তারিখ পর্যন্ত ওই যে দূরের পাহাড়টা, ওইটা হচ্ছে মায়ানমারের পাহাড়, ওই তো মিয়ানমার পাহাড়, ওই যে দূরের পাহাড়টা। সরকার করতে পারতো না। এই দেখো রাস্তার ধারে ধস নেমেছে, পাহাড়গুলো খুব সহজেই দেখি ধসে ধসে পড়ছে, মানে নরম পাহাড়। তো মানুষ জ্বলিয়ে যায়। হ্যাঁ, তাহলে মার্চ মাসের 15 তারিখের আগে যা মানে যতটুকু দরকার তোমার জমি বার করার, তুমি পুড়িয়ে নিয়ে জমি বার করে নিতে পারো। তারপর যেহেতু বাতাস শুরু হয়ে যাবে, সেই জন্য আর তখন আর জুম চাষের জমি বার করার জন্য জমি পোড়ানো যাবে না, তাই তো? দেখো জায়গাটা দেখো, চাপা একটা রাস্তা দিয়ে গাড়ি কিন্তু বের করে নিয়ে আসলো। বার্মাতে যাইব তাই? হ্যাঁ, এটার লাগে বড় রাস্তা বানাইছি। বার্মার ভিতরে ন্যাশনাল হাইওয়ে কোনখানে থাইল্যান্ড পর্যন্ত যাওয়ার লাগে এই রাস্তা বানাইতেছে। এটা হ্যাঁ, ধীরে ধীরে তো অনেক উন্নত হচ্ছে। এই যে বাপাশের পাহাড়গুলো কিন্তু যে ক্ষয় হতে 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 দেখো এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যে বাপাশে ছোট ছোট টিলার মতো, এগুলো পাহাড় এখন নাই, টিলার মতো হয়ে গেছে, ক্ষয় হতে 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 হতে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মিজোরাম, এই যে মায়ানমার, এই দেখো দূরে দেখা যাচ্ছে, ওই সাইডে দূরে দেখা যাচ্ছে মায়ানমার। এই যেটা সমতল জায়গা আছে না, এই সাইডে এখন সব মিজোরাম আছে, এটা ইন্ডিয়া। হ্যাঁ, ওই পাহাড় সাইডে, ওই নদীর সাইডটা মিয়ানমার। ড্রাইভার যেতে যেতে জানালো যে ইন্ডিয়ান টাকার ভ্যালু অনেক বেশি মায়ানমারের থেকে। ইন্ডিয়ান 100 টাকা দিলে পরে মায়ানমারের 2368 টাকা পাওয়া যাবে। পাশাপাশি দুটো দেশ, অথচ দেখো তাদের রীতিনীতি বা পয়সার মূল্য কতটাই কম বেশি। আমরা মায়ানমার বর্ডারের খুব কাছেই চলে এসেছি, আর যাবার সময় যেটা সবথেকে বেশি দেখতে পেলাম বা ভয়ও পেলাম, সেটা হলো চারপাশে প্রচুর ধস। এত ধস থাকা সত্ত্বেও কিন্তু অনেক পর্যটকরাই কিন্তু এই বর্ডার দেখার জন্য দেখলাম গাড়ি নিয়ে নিয়ে আমাদের আগেই অনেকগুলো গাড়ি পার হলো, চারিদিকে ধস, তার মধ্যে দিয়েই আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। রাস্তা এখানে খুব একটা ভালো নয়, সাবধানে চালিও ভাই। নামতে লাগতো না, বাবা পাশে দেখো, বাবা এই দেখো পাশে পাহাড়টা দেখো, দেখো ভাই
কত তো আনাই হয় নাই। কিছুই তো না কিছু। তবে ওরও বোর লাগছে না। এই দেখো এখানে ধস নেমেছে। আর তুলিস না, কেউ আইতো না কেন? কেউ আইতো না, নাই তো সবাই আইতো। দশ দেখে দেখে এই মিজোরামে তো যাওয়ার কথা হইতো। 10 দিনে দেখে কেউ আসবে না, না বালি বালি হয়ে ঝুরঝুর হয়ে পড়ছে। দেখ ওই দেখ মাথায় থাকা আমাদের ভাই কোনো কিচ্ছু নাই। হ্যাঁ মারে বুঝবুঝা না এখানে জল আসলো কোথা থেকে? কি জানে পাহাড় থেকে তো তারা একজন বউ জামাই আইসে আর কি ওরে এগে আমি নিয়ে গেছি। এই দেখো নিচে কিন্তু ওই যে ওখানে চাষও হয়েছে। দেখো ওই নদী কিনারে যারা আসে না এই নিচে নদী, তারা সব বার্মা। আর ওইটা বার্মার সব বাড়িঘর। ওদিকে গেলে খোলা যাবে। অনেক সুন্দর। জোকাথার, এটাই হচ্ছে লাস্ট। আচ্ছা এটা জোকাথার। মিয়ানমার বর্ডার। আচ্ছা এটা হলো বার্মা বর্ডার। জোকাথার নৌকাঘাট না, না রে জোকাথার বললামই তো। জোকাথার। হ্যাঁ জৌকাথার, জৌকাথার জোকাথার একই ভাষাগত কারণে উচ্চারণটা এরকম হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ ওই দিকটা বার্মা, নদীর ওপারটা এটা ইন্ডিয়াই। এটা হলো বর্ডার এরিয়া। আমরা কিন্তু ইন্ডিয়া আর মায়ানমার বর্ডারে এসে পৌঁছেছি। এই যে এখানেই সেই গেট, আর এখানে একটা নদী রয়েছে। এই নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে এটা অর্ধেকটা রয়েছে ইন্ডিয়াতে আর অর্ধেকটা কিন্তু মায়ানমারের। এই যে এখান থেকে দেখো গেটটা, এই যে সাদা রঙের যে অংশটা এখান থেকে দেখো হোয়াইট কালারের যে পার্টটুকু সেটুকু হচ্ছে ইন্ডিয়ার, আর ওই পাশে ব্রাউন কালারের যে পার্টটুকু সেটা হচ্ছে মায়ানমারের। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাও কিন্তু অর্ধেকটা হচ্ছে মায়ানমারের আর অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়ার। আমরা দেখি ভেতরে হয়তো একটু ঢুকবো। আচ্ছা এখানে কিন্তু আধার কার্ড দিয়ে ভেতরে ঢোকা যায়, তোরা ঢুকবি কি ঢুকবি না সে তোদের ব্যাপার। এই যে এটা কিন্তু মায়ানমারের বর্ডার। আমাদের ভেতরে ঢুকতে না করলো, বললো যে এখানে বিপজ্জনক, ভিতরে ঢুকে কোনো রকম সমস্যা হতে পারে, তাই আমরা আর ভেতরে যাচ্ছি না। এখান থেকেই আমরা বর্ডারটা পরিদর্শন করে ফিরে যাব। এই যে ওখানে একটা চার্চ দেখা যাচ্ছে, এই দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ, অর্ধেকটা কিন্তু এইদিকে অর্ধেকটা ওইদিকে, অর্ধেকটা ইন্ডিয়াতে আর অর্ধেকটা রয়েছে মায়ানমারে। কালার দিয়েও কিন্তু আলাদা করা আছে। এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ঘরবাড়ি। এই দেখো চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখায় বর্ডার এরিয়ায়। আর ওই পাশটা এই যে গেটটার ওপারে হলো মায়ানমার, আর এই ব্রিজটা হলো, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে হোয়াইট পোর্শনটা হচ্ছে ইন্ডিয়ার আর ব্রাউন পোর্শনটা হচ্ছে মায়ানমারের। ওই পাহাড়গুলো কিন্তু মায়ানমারের। আর এই দূরে দেখা যাচ্ছে দেখো ওখানে একটা চার্চের মাথাটা দেখা যাচ্ছে।
এখন ভেতরে ঢোকা যাবে না, কারণ প্রচণ্ড নিরাপত্তার সমস্যা। ভিতরে ফায়ারিং হচ্ছে মাঝে মাঝে নাকি, এই জন্য এখান থেকে বর্ডার এরিয়া থেকে আমাদের ঢুকতে দেওয়া হলো না, ভেতরে যাওয়া যাবে না। বাইরে থেকে যতটুকু দেখতে পারলাম দেখলাম। এই বাড়িঘরগুলো কিন্তু সব কিন্তু ওই যে এগুলো মায়ানমারের, এগুলো এটা নদীর ওপারে, এগুলো সব মায়ানমারের, আর নদীর এপারটা হচ্ছে ইন্ডিয়া। দেখো কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব। এটাও কিন্তু আমরা কিন্তু মায়ানমার আর ইন্ডিয়া বর্ডারের সামনে দাঁড়িয়েই ফটো তুলছি। আমরা চারিপাশটা ঘুরে ফিরে দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল, কিন্তু সূর্যের এত তেজ, তাই খুব বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। তাই আমরা একটু বসবার জন্য জায়গা খুঁজছিলাম। তা এই দোকানের যে মালকিন, উনি আমাদের জায়গা খুঁজতে দেখে বলল আপনারা এখানে এসে বসুন, ওদের ভাষাতেই বুঝিয়ে দিল। তাই আমরা বিশ্রাম করার জন্য, এটা কিন্তু ইন্ডিয়ারই একটা দোকান, আর এখানে আগেই বলেছি মহিলারাই দোকানদারি করে, পুরুষ মানুষরা দোকানদারি আমি খুব কমই দেখলাম যে পুরুষ মানুষরা দোকানদারি করছে। একজন মিজো রমণীকে দেখলাম বুকের সঙ্গে একটা কাপড় দিয়ে তার বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করছে আর দোকানদারি করছে। এই দৃশ্য মিজোরামের প্রায় সব জায়গাতেই নজর পড়বে। আমিও দেখলাম বেশ কয়েকটা জায়গায় বাচ্চা নিয়ে এইভাবেই মিজো রমণীরা কাজ করে চলেছে। আমাদের ড্রাইভার ভাত খেতে গিয়েছিল, তাই এখানে বসেই আমরা একটু টুকিটাকি খাবার কিনে নিয়ে এখানে বসে বসে খেলাম। ড্রাইভার ফিরে আসতে এবার আমাদের ফেরবার পালা। আর যাবার সময় যেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গিয়েছিল আমরা ভয় পাচ্ছিলাম জন্য ড্রাইভার বলল, না এবার আপনাদের ওই রাস্তা দিয়ে নিয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি, কারণ ওই রাস্তাটা সত্যি ভীষণ ভয়ঙ্কর ছিল। ড্রাইভার তাই গাড়িটা অন্য রাস্তা দিয়ে নিয়ে এলো। দেখো রাস্তার পাশে পাহাড়গুলো কিন্তু খুব বেশি কিন্তু খাড়া নয়। আকাশে পেঁজা তুলোর মতন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল, এগুলো দেখে মুহূর্তে কিন্তু মনটা ভালো হয়ে গেল। সেই যে ভয়ঙ্কর যে রাস্তা আমরা পেরিয়ে এসেছি সেটা কিন্তু ভুলে গেলাম। এখান থেকে ফেরবার পথে আমাদের ঠিক হলো আমরা প্রথমেই যাব ওয়াইন ফ্যাক্টরিতে, কারণ আমরা গ্রেপস গার্ডেনে যেতে চেয়েছিলাম, কিন্তু ড্রাইভার বলল এটা নাকি এখান থেকে 65 কিলোমিটার দূরে। আমরা যাবার সময় যেখানে আমাদের ডকুমেন্ট দেখিয়ে মায়ানমার বর্ডারের দিকে গিয়েছিলাম, ঠিক সেখানেই আবার এসে পৌঁছেছি। এখান থেকে কিন্তু আবার আমাদের সমস্ত ডকুমেন্ট দেখে আমরা কজন গিয়েছিলাম এবং কজন ফিরে এলাম সেগুলো কিন্তু চেক করা হলো। 200 অ্যাপেল 500 ज़्यादा। ये माल्टा না খাওয়ার জন্য এই কলা নি কটা, এটা বেশি পাকা, ওই যে ওই দিকেরটা না। কোন দিকেটা নিব বলো? এই যে এটা না, এটা খেতে ভালো লাগবে, আমরা তো এখনই খেয়ে ফেলবো, এটাই খেতে ভালো লাগবে। না ছোট এই कितने का है? 100 कितने? ये तो गिफ्ट ना। अच्छा थैंक यू। ये कितने का है? 100 कितने पीस? 7। ওইটা তো একেবারে মজা মজা। क्या 80 এখানে নানান ধরনের ফল নিয়ে বসেছে, দেখো ফল সবজি। এখান থেকে আমরা খাবার জন্য কিছু ফল কিনে নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম, আর সঙ্গে দেখতে থাকলাম চারিদিকের সুন্দর পরিবেশ। এখানকার পাহাড় শ্রেণীগুলো কিন্তু খুব একটা উঁচু নয়, 900 থেকে 1000 মিটারের মতো উচ্চতা, কিন্তু দেখো কি সুন্দর লাগছে। এদের মাথায় মাথায় ভেসে রয়েছে মেঘগুলো, যেন মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘগুলোকে ছোঁয়া যাবে। অদ্ভুত সুন্দর সেই দৃশ্য।
এই মেঘ দেখতে দেখতেই আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। এই মেঘ থেকে কখনো কখনো রাস্তার মাঝখানে ঝুপঝুপ করে নেমে পড়ছে বৃষ্টি, আবার ঠিক 10-15 মিনিটের মধ্যেই বৃষ্টি হাওয়া। আমাদের গাড়ি কিন্তু চম্পাইতে প্রবেশ করেছে। এই চম্পাই শহর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। এখানে রয়েছে সবুজ উপত্যকা, পাহাড় ও ঐতিহাসিক কিছু স্থান। এখানে রয়েছে মুরল্যান্ড ন্যাশনাল পার্ক। এটি একটি বিখ্যাত জাতীয় উদ্যান যা এখানকার জীব বৈচিত্র্যের জন্য পরিচিত। সময় অভাবে আমরা কিন্তু সব জায়গাগুলো ঘুরে উঠতে পারিনি। আরও একটা দিন হাতে সময় থাকলে হয়তো আমরা আর একটু বেশি জায়গা কভার করতে পারতাম। এই চম্পাই শহরটি চারিপাশে রাউন্ড করে ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এই লোকবসতি গড়ে উঠেছে। আর প্রত্যেকটা লোকালয়ের সামনেই, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির সামনেই রয়েছে সুন্দর করে সাজানো কসমস ফুলের গাছ। মনে হচ্ছে কে যেন সুন্দর হাতে এগুলোর রক্ষণাবেক্ষণ করে চলেছে। রাস্তার দুধারেও কিন্তু সেই অপূর্ব শোভা কিন্তু চোখে পড়বে। এই ফুলগুলো কিন্তু অক্টোবর মাস পর্যন্তই থাকে, তারপর আস্তে আস্তে এই ফুলগুলোর পাপড়ি ঝরতে শুরু করে। ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই ফুলের চারাগুলো নাকি এইভাবে রাস্তার পাশ দিয়ে বীজ রোপণ করা হয়, আর তার থেকে এই সুন্দর গাছগুলো জন্মগ্রহণ করে। এই ফুলের বাহার কিন্তু এখানকার প্রধান আকর্ষণ। একে ঘিরে কিন্তু এখানকার মানুষরা বিভিন্ন রকম অনুষ্ঠানে মাতোয়ারা হয়। 14ই অক্টোবর, 15ই অক্টোবর, 16ই অক্টোবর, 17ই অক্টোবর এই 4টা দিন কিন্তু এই কসমস ফুলকে নিয়েই কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। এই চম্পাইকে কিন্তু রাইস বোলও বলা হয়, কারণ এখানে প্রচুর সমতল ভূমি অর্থাৎ ধান চাষের উপযুক্ত ভূমি রয়েছে। তাই মিজোরামের এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। তাই এই অঞ্চলকে কিন্তু রাইস বোলও বলা হয়ে থাকে, অর্থাৎ ভাতের বাটি। এখানে খুব একটা ঘন লোকবসতি নেই, প্রচুর ফাঁকা জমি দেখলাম রয়েছে। বাড়িঘর রয়েছে, কিন্তু মাঝে মাঝে ফাঁকা জমিও কিন্তু প্রচুর রয়েছে। এই ফাঁকা জমি রয়েছে বলেই কিন্তু দূরের পাহাড়গুলোকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এতেই যেন এখানকার শোভা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে যদি বড় বড় বহুতল বাড়ি নির্মিত হয় তাহলে কিন্তু এই দূরের পাহাড়গুলোকে কিন্তু দেখা যাবে না। সেই অট্টালিকা অর্থাৎ বড় বড় বহুতলের আড়ালে কিন্তু সেগুলো ঢাকা পড়ে যাবে। কোনো বহুতল নেই, ছোট ছোট বাড়ি রয়েছে, তাই কিন্তু দূরের সৌন্দর্যও কিন্তু নজরে আসছে। কিছু কিছু দোতলা বাড়ি নজরে এলো, কিন্তু সেটার সংখ্যাও কিন্তু খুবই কম। এখানকার মেঘ রাশিগুলো এতটাই সুন্দর, এই মেঘ রাশিকে ভালো না বেশি কিন্তু থাকাই যাবে না। মেঘটা দেখ না, খালি মেঘটা দেখে যাচ্ছি আমি, আকাশের মেঘটা খালি দেখ। দূরে পাহাড় শ্রেণীর পিছনে দিগন্ত বিস্তৃত মেঘ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সেই রাইস বোলের সামনে। এ দেখো ধানগুলো কি সুন্দর হলুদ বর্ণ পেকে রয়েছে। ঠিক পাহাড়ের নিচেই কিন্তু দেখো ধানের জমি, খুব সুন্দর দেখলাম ধানের ফলন হয়েছে। এগুলো আউশ ধান না আমন ধান ঠিক বুঝতে পারলাম না, কারণ আমন ধান উৎপন্ন হয় এই অঘ্রাণ মাসে, তা আমরা গিয়েছিলাম অক্টোবর অর্থাৎ আশ্বিন মাসে, তাই সেই সময়ও দেখলাম মাঠ ভর্তি ধান, প্রচুর দেখলাম ধানের ফলন হয়েছে। এই শোভা দেখতে দেখতেই কিন্তু আমাদের গাড়ি পৌঁছে গেল ওয়াইন ফ্যাক্টরির কাছাকাছি। তবে সেখানে পৌঁছে জানতে পারলাম যে ওয়াইন ফ্যাক্টরির ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে না। এই যে ওয়াইন ফ্যাক্টরির ভেতরে কিন্তু আমাদের গাড়ি চলে এসছে, কিন্তু ভেতরে আমরা ঢুকতে পেরেছিলাম ঠিকই। এই ফ্যাক্টরির ভিতরে ভিডিও করা নিষেধ ছিল জন্য আমরা ভেতরে ঢুকে ভিডিও বানাতে পারিনি। চম্পাই ওয়ানারি হলো মিজোরামের চাম্পাই জেলায় অবস্থিত একটি আঙ্গুর প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ওয়াইন তৈরির কারখানা। এটি
চাম্পাই গ্রেপস গোয়ার্স সোসাইটির দ্বারা প্রতিষ্ঠিত এবং এটি রাজ্যের অন্যতম বৈধ ওয়াইনারি। এই ওয়াইনারিটি মূলত স্থানীয় আঙুর চাষিদের কাছ থেকে আঙুর সংগ্রহ করে ওয়াইন তৈরি করে এবং প্রক্রিয়াকরণ করে। এটি সাধারণত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, তবে এর আগেও কিন্তু আমি দেখেছিলাম মোবাইলে যে এখানে ঢুকে ভিডিও করতে দেওয়া হচ্ছে, কিন্তু এবারে দেখলাম সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ওয়াইন ফ্যাক্টরিতে ওয়াইনগুলো কিন্তু খুব কম দামেই দেখলাম বিক্রি হচ্ছিল। 1 লিটারের একটা শিশি 375 টাকা করে। আর এই ওয়াইনে কিন্তু আঙ্গুরের গন্ধ কিন্তু বিদ্যমান ছিল। এটা ওয়াইন ফ্যাক্টরি। এখানে ভেতরের ছবি যদি আমাদের তুলতে দিল না, তাই বাইরেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এখান থেকে বেরিয়ে সেই যেটা নজরে পড়লো, চারিপাশে শুধু ধান আর ধান, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের শ্রেণী। সেই পাহাড় কিন্তু দেখো ছোট ছোট পাহাড়, দেখে মনে হচ্ছে সমতল ভূমিতেই মনে হয় আমরা বিচরণ করছি। এই দেখো কি সুন্দর ধানগুলো সব পেকে হলুদ হয়ে রয়েছে। আমাদের গন্তব্য এবার মুয়ালভূম, অর্থাৎ যেখানে কসমস ফুল চাষ করা হয়েছে। এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইয়াং মিজো অ্যাসোসিয়েশন। আমরা এখন সেদিকেই পাড়ি জমাবো। এখানকার রাস্তাঘাটগুলোও কিন্তু খুব একটা প্রশস্ত নয়, তবে গাড়ি যাতায়াত করতে পারে। এখানে আসার পরে কিন্তু বাস খুব একটা নজরে পড়েনি। এই প্রথম একটা বাস আমাদের নজরে এলো। আমরা কিন্তু লোকালয়ে, অর্থাৎ যেখানে দোকান রয়েছে সেই মার্কেটে চলে এসেছি এবং এখানে দেখলাম সারি সারি সব অটো দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত এটা কোনো অটো স্ট্যান্ড হবে। ড্রাইভার জানালো আমরা প্রায় আমাদের গন্তব্যে এসে গেছি। এখানেও কিন্তু প্রবেশের জন্য প্রত্যেকে 30 টাকা করে প্রবেশ মূল্য লেগেছে। এই যে পাহাড়ের মতো, এই দেখো এখানে উঁচু ঢিবির মতো হয়ে রয়েছে, এখানেই কিন্তু কসমস ফুলের চাষ করা হয়েছে। এই প্লাস্টিকের ছাউনির এখান থেকে কিন্তু আমাদের টিকিটগুলো কেটে আনা হলো। এই যে 14, 15, 16, 17 4 দিন কিন্তু এই যে কসমস ফেস্টিভ্যাল চলছে চম্পাইতে, যেখানে প্রচুর কসমস রয়েছে। এই দেখো এই পুরো জায়গাটা জুড়েই কসমস ফুলের সমারোহ। জায়গাটা সত্যি এত সুন্দর। এদিকে রয়েছে কসমসের বাগান আর চারপাশে দেখা যাচ্ছে পাহাড়ের শ্রেণী। নিচে চলে গেছে রাস্তা যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করছে, আর এক পাশে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে চাষাবাদ হয়েছে। এই দেখো চারিদিকে কসমস আর কসমস। চোদ্দোই অক্টোবর, 15ই অক্টোবর, 16ই অক্টোবর, 17ই অক্টোবর এই 4 দিন এখানে এই কসমস ফেস্টিভ্যাল হবে। এখানে এত সুন্দর ফুল পেয়ে বিভিন্ন ছেলেমেয়েরা দেখলাম ফটোশ্যুট করতে ব্যস্ত। বাইরে থেকেও মোটামুটি তাও অনেক লোকই এসেছে। এই কসমস ফেস্টিভ্যালকে উপলক্ষ করে পাশেই আবার এক জায়গায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের যদিও সারাদিন ভ্রমণের পর শরীর ভীষণ ক্লান্ত ছিল, তাই আমরা সেই অনুষ্ঠান দেখবার জন্য যাইনি। তাছাড়া ড্রাইভার বলল যে অনেকটা নাকি হাঁটতে হবে। আমরা সকলেই ছিলাম ভীষণ ক্লান্ত, তাই আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য কিন্তু আর যাইনি। এটা কিন্তু অনেকটাই খাড়াই বেয়ে আমরা একদম উপরে উঠে গেলাম। আর ওপর থেকে চারপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল, ছোট ছোট পাহাড়গুলো, আর সেই একটা পাহাড়ের উপর আর একটা পাহাড়ের ছায়া পড়েছে। খুবই সুন্দর সেই দৃশ্য। এই কসমস ফুলগুলো সুন্দর, তা হলেও মনে হলো যে এই কসমসের পাপড়িগুলো অনেকগুলোই ঝরে ঝরে গেছে। সম্ভবত ফুলগুলো আগে থেকেই ফোটা শুরু করেছিল। একটা দুটো ফটো তুলে দাও ব্যাস।
দেখো এখন দেখো পাহাড়ের দেখো সূর্যাস্ত যাচ্ছে পাহাড়ের পেছন দিকটা দেখো আলো দেখা যাচ্ছে, সূর্যের আলো, আর সামনেটা কিন্তু ছায়া পড়ে গেছে। এই দেখো চম্পাইয়ের একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই যে পিছনে চম্পাই লেখা, আর চারিপাশে প্রচুর কসমস ফুল, দারুণ সুন্দর ভিউ। আর পেছনে হচ্ছে সূর্যদেব মাথার উপরে, বেলা বাজে 3টে। চম্পাইয়ের এই মন কাড়া সৌন্দর্য ভালো লাগবে না আমার মনে হয়, এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। এই কসমসের শাড়ির ফাঁক দিয়ে দিয়ে উঁকি মারছে পাহাড়ের শ্রেণী, সে এক অদ্ভুত দৃশ্য, সে চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না। এই সৌন্দর্য সত্যিই নজর কাড়া। এই পাহাড়ের এক অদ্ভুত খেলা, এই কেবলই তোমাদের দেখালাম আকাশে খটখট করছে রৌদ্রু, এই দেখো আবার নেমে পড়েছে ছিপছিপ করা বৃষ্টি। এ দেখো এক পশলা বৃষ্টিতে বেশ রাস্তাটাকে ভিজিয়ে দিয়ে গেছে। এ এক অপূর্ব খেলা। এই ভ্রমণকালে আমাদের অনেকেরই তখন চায়ের জন্য মনটা ছটফট করছিল, তাই গাড়ি গিয়ে রাস্তার পাশে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে পড়লো। আমাদের মধ্যে অনেকেই সেখানে একটু চাটা খেলো। এক পশলা বৃষ্টি হয়েই পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে। রাস্তার দুপাশে ফুলের গাছ, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি, সে এক অদ্ভুত দৃশ্য। মনে করো তুমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছ আর দুই পাশে ফুলরাশি তোমাকে ঘিরে রয়েছে, সে এক অদ্ভুত অনুভূতি। কিছু কিছু ভালো লাগা কিন্তু মুখে প্রকাশ করা যায় না, সেইটা সম্পূর্ণ কিন্তু অনুভবের বিষয়। এটাও কিন্তু ঠিক তেমনই একটা ব্যাপার ছিল। আমাদের ঘোরার পর্ব মোটামুটি শেষ। আমরা এই চম্পাই থেকে আগামীকাল সকালে বেরিয়ে যাব আইজলের উদ্দেশ্যে, এবং রাতটা আইজলে থেকে পরদিন সকালে আমরা ওখান থেকে বেরিয়ে আসব সাইরাঙে, এবং সাইরাং থেকে আমরা রেলপথে ফিরে আসব এনজিবি স্টেশনে, এবং সেখান থেকে আমরা নিজেদের বাড়ি। এই মিজোরাম ভ্রমণে আরও 2টো দিন হাতে যদি বেশি থাকতো তাহলে হয়তো আমরা আরেকটু ভালোভাবে ঘুরতে পারতাম। আমরা 7 দিনের সময় নিয়ে এসেছিলাম, তার মধ্যে 1 রাত্রি আমাদের আইজলে কেটেছিল এবং 1 রাত্রি আমাদের থ্যানজলে কেটেছিল, আর আইজলে আমরা 2 রাত্রি স্টে করেছিলাম বিভিন্ন দর্শনীয় স্থান দেখবার জন্য, এবং চম্পাইতে এসে আমাদের 2 রাত্রি থাকতে হয়েছিল। আবার এখন আমাদের ফিরে গিয়ে আবার 1 রাত্রি আইজলে থাকতে হবে। এই নিয়ে আমরা 7 দিন আমরা অতিবাহিত করেছি, কিন্তু আরও 2টো দিন যদি আমাদের হাতে থাকতো তাহলে হয়তো আরও কিছু জিনিস আমরা দেখতে পেতাম। তবে সময় অভাবে কিন্তু আমরা অনেক জায়গাতেই যেতে পারিনি। তবে তোমরা যদি মিজোরাম ভ্রমণে আসো তাহলে 7 দিন নয়, তোমরা আরও 2টো দিন সময় হাতে করে এসো, তাহলে সব জায়গাগুলোই কিন্তু তোমরা খুব ভালো করে ঘুরে দেখতে পারবে। আমরা 8 তারিখ রাতে শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম এনজিবি স্টেশনের উদ্দেশ্যে। 8 তারিখ রাত্রি 11টায় আমরা ওখান থেকে ট্রেন ধরে বেরিয়ে এসেছিলাম। 9 তারিখ রাত্রিবেলায় আমরা আইজল পৌঁছেছিলাম। 9 তারিখ আমরা আইজলে স্টে করেছিলাম। 10 তারিখ এবং 11 তারিখ আমরা আইজলেরই নানা স্থান ঘুরে বেরিয়েছি, এবং 12 তারিখে আমরা থাইজলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। 12 তারিখ আমরা থাইজলের বিভিন্ন স্থান পরিদর্শন করে 12 তারিখ আমরা থাইজলে স্টে করেছিলাম। 13 তারিখ সকালে আমরা থাইজল থেকে বেরিয়ে এসেছিলাম চম্পাইয়ের উদ্দেশ্যে। 13 তারিখ গোটা দিনটাই কিন্তু আমাদের এই যাতায়াতের কাজে ব্যয় হয়ে গিয়েছিল। 14 তারিখ সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম চম্পাইয়ের বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য, এবং 15 তারিখ সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আইজলের উদ্দেশ্যে। 15 তারিখ বিকেলবেলা আমরা আইজল এসে পৌঁছেছিলাম, এবং 15 তারিখ রাতটা আমরা আইজলে নাইট স্টে করে আমরা 16 তারিখ সকালবেলা
ওখান থেকে বেরিয়ে এসেছিলাম সাইরাংয়ের উদ্দেশ্যে। 16 তারিখ খুব সকালে আমরা সাইরাং থেকে ট্রেন ধরেছিলাম এবং 17 তারিখ খুব ভোরবেলায় আমরা এনজিবি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এই হলো আমাদের পুরোপুরি মোট শিডিউল। আমার ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে আমি খুব খুশি হব। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে তোমরা আমার সঙ্গে থেকো। টাটা। হাই সবাই, হাত তুলো, হাত তুলো। আজকের মতো এখানেই সমাপ্ত। মিজোরামের 5th ডেটা আমাদের এইভাবেই কেটেছিল। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।